কিন্তু না তোমার বেলা বইয়ে দাও কেন? আমি যদি তোমার সঙ্গে চলে যেতে পারতাম তো যেতুম। আমার সঙ্গে? হ্যাঁ, তুমি যে কত দূর থেকে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছ শুনে আমার মন কেমন করছে। বাবা, তুমি এখানে বসে কি করছো? কবিরাজ আমাকে বেরোতে বারণ করছে, তাই আমি সারাদিন এইখানেই বসে থাকি। আহা বাছা, তোমার কি হয়েছে? আমি জানি না, আমি তো কিচ্ছু করিনি, তাই আমি জানি না আমার কি হয়েছে। দুলালা, তুমি কোথা থেকে আসছো? আমাদের গ্রাম থেকে এসেছি। তোমাদের গ্রাম? অনেক দূরে তোমাদের গ্রাম? আমাদের গ্রাম সেই পাঁচমুড়া পাহাড়ের তলায়, সামনে নদীর ধারে। পাঁচমুড়া পাহাড়, সামনে নদী? কি জানি, হয়তো তোমাদের গ্রাম দেখেছি, কবে সে আমার মনে পড়ে না। তুমি দেখেছো? পাহাড়ের তলায় কোনোদিন গিয়েছিলে নাকি? না, কোনোদিন যাইনি, কিন্তু আমার মনে হয় যেন আমি দেখেছি। অনেক পুরনো কালে খুব বড় বড় গাছের তলায় তোমাদের গ্রাম, একটি লাল রঙের রাস্তার ধারে, না? ঠিক বলেছো বাবা। সেখানে পাহাড়ের গায়ে সব গরু চড়ে বেড়াচ্ছে। কি আশ্চর্য! ঠিক বলেছো, আমাদের গ্রামে গরু চড়ে বইকি, খুব চড়ে। মেয়েরা সব নদী থেকে জল তুলে মাথায় কলসি করে নিয়ে যায়, তাদের লাল শাড়ি পরা। বাবা, ঠিক কথা, আমাদের সব বয়রা পাড়ার মেয়েরা নদী থেকে জল তুলে তো নিয়েই যায়, তবে কিনা তারা সবাই যে লাল শাড়ি পরে তা নয়। কিন্তু বাবা, তুমি নিশ্চয়ই কোনোদিন সেখানে গিয়েছিলে? মেয়েরা সব নদী থেকে জল তুলে মাথায় কলসি করে নিয়ে যায়, তাদের লাল শাড়ি পরা। যা, সত্যি বলছি দয়ালা, আমি একদিনও চাইনি। কবিরাজ যেদিন আমাকে বাইরে যেতে বলবে সেদিন তুমি নিয়ে যাবে তোমাদের গ্রামে। যাবো বই কি বাবা, খুব নিয়ে যাবো। আমাকে তোমার মতো ওই রকম দই বেচতে শিখিয়ে দিও, ওই রকম বাঁক কাঁধে নিয়ে, ওই রকম খুব দূরের রাস্তা দিয়ে। মরে যায়, দই বেচতে যাবে কেন? এত এত বুদ্ধি করে তুমি পণ্ডিত হয়ে উঠবে। না না, আমি কখনো পণ্ডিত হব না। তোমাদের রাঙা রাস্তার ধারে, তোমাদের বুড়ো বটের তলায়, গয়লা পাড়ার থেকে দই নিয়ে এসে দূরে দূরে গ্রামে গ্রামে বেচে বেচে বেড়াবো। কিরকম করে তুমি বলো? দই দই দই, ভালো দই। আমাকে সুরটা শিখিয়ে দাও। হায় পোড়া কপাল, এই সুর কি শিখবার সুর? না না, ও আমার শুনলে খুব ভালো লাগে। আকাশে খুব শেষ থেকে যেমন পাখির ডাক শুনলে মন উদাস হয়ে যায়, তেমনি ওই রাস্তার মোড় থেকে ওই গাছের সারি উঠে দিয়ে যখন তোমার ডাক আসছিল, আমার মনে হচ্ছিল, কি জানি কি মনে হচ্ছিল। বাবা, একবার দই তুমি খাও। আমার তো পয়সা নেই। না না না, পয়সার কথা বলো না। তুমি আমার দই খেলে আমি একটু শান্তি, খুব খুশি হব। তোমার কি অনেক দেরি হয়ে গেল? কিচ্ছু দেরি হয়নি বাবা, আমার কোনো লোকসানও হয়নি। দই বেচতে যে কত সুখ সে তোমার কাছ থেকে শিখে নিব। দই দই দই, ভালো দই। সেই পাঁচমুড়া পাহাড়ের তলায়, সামনে নদীর ধারে ময়লাদের বাড়ি দই। তারা ভোরবেলায় গাছের তলায় গরু দাঁড় করিয়ে দুধ দেয়, সন্ধ্যাবেলায় মেয়েরা দই কাটে, সেই দই। দই দই দই, ভালো দই। এই যে রাস্তায় প্রহরী পায়চারি করে বেড়াচ্ছে। প্রহরী প্রহরী, একবার কি শুনে যাও না প্রহরী? অমন করে ডাকাডাকি করছো কেন? আমাকে ভয় করো না তুমি? কেন? তোমাকে কেন ভয় করবে? যদি তোমাকে ধরে নিয়ে যাই? কোথায় ধরে নিয়ে যাবে? অনেক দূরে, ওই পাহাড় পেরিয়ে। একেবারে রাজার কাছে যদি নিয়ে যাই? রাজার কাছে নিয়ে যাও না আমাকে, কিন্তু আমাকে যে কবিরাজ বাইরে যেতে বারণ করেছে, আমাকে কেউ কোথাও ধরে নিয়ে যেতে পারবে না। আমাকে কেবল দিনরাত্রি এখানেই বসে থাকতে হবে। কবিরাজ বারণ করেছে? আহা আহা, তাই বটে। তোমার মুখ যেন সাদা হয়ে যাচ্ছে, চোখের কোলে কালি পড়েছে, তোমার হাত দুখানিতে শিরগুলি দেখা যাচ্ছে। তুমি ঘন্টা বাজাবে না প্রহরী? এখনো সময় হয়নি। কেউ বলে সময় হয়ে যাচ্ছে, কেউ বলে সময় হয়নি। আচ্ছা, তুমি ঘন্টা বাজিয়ে দিলেই তো সময় হবে। সে কি হয়? সময় হলে তবে আমি ঘন্টা বাজিয়ে দিই। বেশ লাগে তোমার ঘন্টা, আমার শুনতে ভারী ভালো লাগে। দুপুরবেলা তোমার
আমাদের বাড়ি যখন সকলের খাবার হয়ে যায়, পিসেমশাই কোথায় কাজ করতে বেরিয়ে যান। পিসিমার আমার পড়তে পড়তে ঘুমিয়ে পড়ে। আমাদের কুকুরটা উপরে ওই ঘরের লেজের ছায়ার মধ্যে মুখ খুঁজে ঘুমোতে থাকে। তোমার ওই ঘন্টা বাজে, ঢং ঢং ঢং। তোমার ঘন্টা কেন বাজে? ঘন্টা এই কথা সবাইকে বলে, সময় বসে নেই, সময় কেবল চলে যাচ্ছে। কোথায় চলে যাচ্ছে? কোন দেশে? সে কথা কেউ জানে না। সে দেশ বুঝি কেউ দেখে আসেনি? আমার ভারী কষ্ট। ওই সময়ের সঙ্গে চলে যায়। যে দেশের কথা কেউ জানে না, সে অনেক দূরে। সে দেশে সবাইকে যেতে হবে বাবা। আমাকেও যেতে হবে। হবে বই না। কিন্তু কবিরাজ যে আমাকে বাইরে যেতে বারণ করছে। কোনোদিন কবিরাজি হয়তো স্বয়ং হাতে ধরে নিয়ে যাবেন। না না, তুমি তাকে জানো না, সে কেবলই ধরে রেখে দেয়। তার চেয়ে ভালো কবিরাজ যিনি আছেন তিনি এসে ছেড়ে দিয়ে যান। আমার সেই ভালো কবিরাজ কবে আসবে? আমার যে আর বসে থাকতে ভালো লাগছে না। অমন কথা বলতে নেই বাবা। না, আমি তো বসেই আছি। যেখানে আমাকে বসিয়ে রেখেছে সেখান থেকে তো বেরোই নে। কিন্তু তোমার ওই ঘন্টা বাজে ঢং ঢং ঢং, আর আমার মন কেমন করে। আচ্ছা প্রহরী। কি বাবা? আচ্ছা, ওই যে রাস্তার উপরে বড় বাড়িতে নিষেধ উড়িয়ে দিয়েছে, আর উপরে সব লোকজন কেবলই যাচ্ছে, ওখানে কি হয়েছে? ওখানে নতুন ডাকঘর বসেছে। ডাকঘর? কার ডাকঘর? ডাকঘর আর কার হবে? রাজার ডাকঘর। এই ছেলেটি ভারী মজা। রাজার ডাকঘরে রাজার কাছ থেকে সব চিঠি আসে? আসে বই কি, দেখো একদিন তোমার নামেও চিঠি আসবে। আমার নামেও চিঠি আসবে? কিন্তু আমি যে ছেলে মানুষ। ছেলে মানুষকে রাজা এতটুকু ছোট্ট ছোট চিঠি লিখে। বেশ হবে। আমি কবে চিঠি পাবো? আমাকেও তিনি চিঠি লিখবেন? তুমি কেমন করে জানলে? তা নইলে তিনি ঠিক তোমার এই খোলা জানালাটার সামনেই কত বড় একটা সোনালী রঙের মিশে উড়িয়ে ডাকঘর খুলতে যাবেন কেন? ছেলেটাকে আমার বেশ লাগছে। আচ্ছা, রাজার কাছ থেকে আমার চিঠি এলে আমাকে কে এনে দেবে? রাজার যে অনেক ডাকঘর করা আছে, দেখনি বুকে গোল গোল সোনার তকমা পরে তারা ঘুরে বেড়ায়। আচ্ছা, তারা কোথায় ঘোরে? ঘরে ঘরে দেশে দেশে। এর প্রশ্ন শুনলে হাসি পায়। বড় হলে আমি রাজার ডাকঘর করা হবো। ডাকঘর করা সে ভারী মস্ত কাজ। রোদ নেই, বৃষ্টি নেই, গরিব নেই, বড় মানুষ নেই, সকলের ঘরে ঘরে চিঠি বিলি করে বেড়াবে। সে খুব জব্বর কাজ। তুমি হাসছো কেন? আমার ওই কাজটা সকলের চেয়ে ভারী ভালো লাগছে। না না, তোমার কাজ খুব ভালো। দুপুরবেলা যখন নতুন ঝাঁঝা করে তখন ঘন্টা বাজে ঢং ঢং ঢং। আবার এক এক দিন রাত্রে হঠাৎ বিছানায় জেগে উঠে দেখি ঘরের প্রদীপ নিভে গেছে। বাইরে কোন অন্ধকারের ভিতর দিয়ে ঘন্টা বাজছে ঢং ঢং ঢং। ওই যে মোড়ল আসছে, আমি এবার পালাই। ও যদি দেখতে পায় তোমার সঙ্গে গল্প করছি তাহলেই মুশকিল বাঁধবে। কই মোড়ল? কই কই? ওই যে অনেক দূরে, মাথায় একটা মস্ত গোল পাতার ছাতি। ওকে বুঝি রাজা মোড়ল করে দিয়েছে? আরে না, ও আপনিই মনন করে। যে ওকে না মানতে চায় ও তার সঙ্গে দিনরাত্রি এমনি রাখে যে ওকে সকলেই ভয় পায়। কেবল সকলের সঙ্গে শত্রুতা করে ও আপনার ব্যবসা চালায়। আজ তবে যাই, আমার কাজ কামাই যাচ্ছে। আমি আবার কাল সকালে এসে তোমাকে সমস্ত শহরের গল্প শুনিয়ে যাব। রাজার কাছ থেকে রোজ একটা করে যদি চিঠি পাই তাহলে বেশ হয়। এই জানলার কাছে বসে বসে। কিন্তু আমি যে পড়তে পারি না। কে পড়ে দেবে? পিসিমা তো রামায়ণ পড়ে। পিসিমা কি রাজার লেখা পড়তে পারে? কেউ যদি পড়তে না পারে জমিয়ে রেখে দেবে। আমি বড় হলে পড়বো। কিন্তু ডাকঘর করা যদি আমাকে না চেনে, মোড়ল মশাই, ও মোড়ল মশাই, একটা কথা শুনে যাও না। কে রে? কে রাস্তার মধ্যে আমাকে ডাকাটা কি করে? কোথাকার বাদর এটা? তুমি মোড়ল মশাই? তোমাকে তো সবাই মানে। মানে বই কি, খুব মানে। রাজার ডাকঘর করা তোমার কথা শোনে? না শুনে তার প্রাণ বাঁচে। হ্যাঁ, সাধ্য আছে তার। হ্যাঁ, তুমি ডাকঘর করাকে বলে দেবে আমারই নাম অমন। আমি এই জানলার কাছটাতে বসে থাকি। কেন কেন বলো দেখি? আমার নামে যদি চিঠি আসে। তোমার নামে চিঠি? তোমাকে কে চিঠি লিখবে?
যদি চিঠি লেখে তাহলে? এই ছেলেরা তো কম নয়। রাজা তোমাকে চিঠি লিখবে, তা লিখবে বই কি, তুমি তার পরম বন্ধু যে। কতদিন তোমার সঙ্গে দেখা হয় না রাজার, রাজা একেবারে শুকিয়ে গেছে গো। খবর পেয়েছি, তবে আর বেশি দেরি নেই, চিঠি হয়তো আজই আসে দেখো, কালই আসে দেখো, আসবে। হ্যাঁ মোড়ল মশাই, তুমি অমন কথা কেন করছো? তুমি কি আমার উপর রাগ করেছো? বাহ রে, তোমার উপর রাগ করবো? এত সাহস আমার! রাজার সঙ্গে তোমার চিঠি চলে? মাধব দত্তের বড় বড় মেরেছি দেখছি, পয়সা জমিয়ে কিনা এখন তারপরে রাজা বাদশার কথা ছাড়া কোনো কথা নেই। না, ওকে মজা দেখাতে হবে দেখছি। ওরে ছোড়া, শোন, বেশ শীঘ্রই যাতে তোর বাড়িতে যা যা চিঠি আসে তার বন্দোবস্ত আমি করছি। দেখছি কি করা যায়। না না, তোমাকে কিছু করতে হবে না। কেন রে? তোর খবর আমি রাজাকে জানিয়ে দেবো, তুই তাহলে আর দেরি করতে পারবি না। খবর নেওয়ার জন্য উনি তাড়াতাড়ি করে তোমার বাড়িতে বাইক পাঠিয়ে দেবেন। মাধব দত্তের ভারী আঁশপর্দা রাজার কানে একবার তুলে দিলে বেশ ধারস্থ হবে দেখছি। কে তুমি ঝুমঝুম করতে করতে চলেছো? একটু দাঁড়াও না ভাই। আমার কি দাঁড়াবার জো আছে? বেলা হয়ে যাচ্ছে। তোমার দাঁড়াতে ইচ্ছা করছে না? আমার এখানে থাকতে আর বসে থাকতে ইচ্ছা করছে না। তোমাকে দেখে আমার মনে হচ্ছে যেন সকালবেলাকার তারা। তোমার কি হয়েছে বলো তো? জানি রে কি হয়েছে, কবিরাজ আমাকে বেরোতে বারণ করেছে। আহা, তবে বেরিও না, কবিরাজের কথা মেনে চলতে হয়। বিরক্তপনা করতে নেই, তাহলে লোকে দুষ্ট করবে যে। বাইরের দিকে তাকিয়ে তোমার মন ছটফট করছে। আমি বরঞ্চ তোমার এই আটখানা দরজা বন্ধ করে দিই। না না না, বন্ধ করো না। এখানে আমার আর সব বন্ধ, কেবল এইটুকু খোলা। তুমি কে বলো না? আমি তো তোমাকে চিনি না। আমি সুধা। সুধা? জানো না আমি এখানকার মালিনীর মেয়ে? তুমি কি করো? সাজি ভরে ফুল তুলে নিয়ে এসে মালা গাঁথি। এখন ফুল তুলতে চলেছি। ফুল তুলতে চলেছো? তাই তোমার পা দুটি অমর খুশি হয়ে উঠেছে। যতই চলেছো মল বাজছে ঝুম ঝুম ঝুম। আমি যদি তোমার সঙ্গে যেতে পারতো, তাহলে উঁচু ডালে যেখানে দেখা যায় না, সেইখান থেকে আমি তোমাকে ফুল পেরে দিতাম। তাই বই কি? ফুলের খবর আমার চেয়ে তুমি নাকি বেশি জানো? জানি, আমি খুব জানি। আমি সাত ভাই চম্পার খবর জানি। আমার মনে হয় আমাকে যদি সবাই ছেড়ে দেয়, তাহলে আমি চলে যেতে পারি খুব ঘন বনের মধ্যে, যেখানে রাস্তা খুঁজে পাওয়া যায় না। সরু ডালে সব আগায় যেখানে মনুয়া পাখি বসে বসে দোলা খায়, সেইখানে আমি চাপা হয়ে ঘুরতে পারি। তুমি আমার পারো দিদি হবে। কি বুদ্ধি তোমার! পারো দিতে আমি কি করে হবো? আমি যে সুধা, আমি শশী মালিনীর মেয়ে। আমাকে রোজ এত এত মালা গাঁথতে হয়। আমি যদি তোমার মতো এখানেই বসে থাকতে পারতো, তাহলে কেমন মজা হতো। তাহলে সমস্ত দিন কি করতে? আমার বেড়ে বউ পুতুল আছে, তার বিয়ে দিতে। আমার খুশি মেনি আছে, তাকে নিয়ে যাই। বেলা হয়ে যাচ্ছে, দেরি হলে ফুল আর থাকবে না। আমার সঙ্গে আরেকটু গল্প করো না, আমার খুব ভালো লাগছে। আচ্ছা বেশ, তুমি দুষ্টুমি করো না। লক্ষ্মী ছেলে হয়ে এখানেই স্থির হয়ে থেকো। আমি ফুল তুলে ফেরবার পথে তোমার সঙ্গে গল্প করে যাব। আর আমাকে একটি ফুল দিয়ে যাবে? ফুল অমনি করে কেমন করে দেব? দাম দিতে হবে যে। আমি যখন বড় হব, তখন তোমাকে দাম নিয়ে যাব। আমি কাজ করতে চলে যাব ওই ঝর্ণার পার হয়ে, তখন তোমাকে দাম দিয়ে যাব। আচ্ছা বেশ। তুমি তাহলে ফুল তুলে আসবে? আসবো। আসবে? আসবো। আমাকে ভুলে যাবে না? আমার নাম রমন, মনে থাকবে তোমার? না, ভুলবো না। দেখো, মনে থাকবে। ভাই, তোমরা সব কোথায় যাচ্ছ ভাই? একবার একটুখানি দাঁড়াও না। আমরা খেলতে চলেছি যে। কি খেলবে তোমরা ভাই? ভাবছিলাম চাষ খেলা খেলবো। এই যে আমাদের লাঙল, আমরা দুজনে দুই গরু হব। সমস্ত দিন খেলবে? হ্যাঁ, সমস্ত দিন। তারপরে সন্ধ্যার সময় নদীর ধার দিয়ে দিয়ে বাড়ি ফিরে আসবে? হ্যাঁ, সন্ধ্যার সময় ফিরবো তো। আমার এই ঘরের সামনে দিয়ে ফেরো ভাই। তুমি বেরিয়ে এসো না, খেলবো চলো। কবিরাজ আমাকে বেরিয়ে যেতে মানা করেছে। কবিরাজ? কবিরাজের মানা তুমি শোনো বুঝি? চলো ভাই চল,
আমাদের যে দেরি হয়ে যাচ্ছে। না ভাই, তোমরা আমার জানলার সামনে দাঁড়িয়ে একটু খেলা করো, আমি একটু দেখি। এখানে কি নিয়ে যে খেলবো? এই যে আমার সব খেলনা পড়ে রয়েছে, এসব তোমরাই নাও ভাই। ঘরের ভিতর একলা খেলতে ভালো লাগে না, এসব ধুলো ছড়ানো পড়েই থাকে, এ আমার কোনো কাজে লাগে না। বাহ বাহ বাহ, কি চমৎকার খেলনা! এই যে জাহাজ, এই যে জটাইগুলি, দেখছিস ভাই কেমন কেমন সুন্দর শেখায়। এসব তুমি আমাদের দিয়ে দিলে? তোমার কষ্ট হচ্ছে না? না, কিছু কষ্ট হচ্ছে না, সব তোমাদেরই দিন। আর কিন্তু ফিরিয়ে দেবো না। না, ফিরিয়ে দিতে হবে না। কেউ বলবে না তো? কেউ না, কেউ না। কিন্তু রোজ সকালে তোমরা এই খেলনাগুলো নিয়ে আমার এই দরজার সামনে খানিকক্ষণ ধরে খেলো, আবার এগুলো যখন পুরনো হয়ে যাবে আমি নতুন খেলনা আনিয়ে দেবো। বেশ ভাই, আমরা রোজ এখানে খেলে যাব। ও ভাই, সেপাইগুলোকে এখানে সাজা, আমরা লড়াই লড়াই খেলি। কিন্তু বন্দুক কোথায় ভাই? ওই যে সমস্ত একটা মস্ত সরকাঠি পড়ে আছে, ওইটাকে ভেঙে ভেঙে নিয়ে আমরা বন্দুক বানাই। কিন্তু ভাই, তুমি যে ঘুমিয়ে পড়েছো যে। হ্যাঁ, আমার ভারী ঘুম পেয়ে আসছে, জানি নে কেন আমার থেকে থেকে ঘুম পায়। অনেকক্ষণ বসে আছি আমি, আর বসে থাকতে পারছি না, আমার পিঠ ব্যথা করছে। এখন তো সবে এক প্রহর, এখনই তোমার ঘুম পায়? ওই শোনো, এক প্রহরের ঘন্টা বাজতে হবে। হ্যাঁ, ওই যে ঘন্টা বাজছে, ঢং ঢং ঢং, আমাকে ঘুমোতে যেতে যাচ্ছে। তবে আমরা এখন যাই, আবার কাল সকালে আসবো। যাবার আগে তোমাদের একটা কথা জিজ্ঞাসা করি ভাই, তোমরা তো বাইরে থাকো, তোমরা ওই রাজার ডাকঘর পড়াদের চেনো? হ্যাঁ, চিনি বই কি, খুব চিনি। কে তারা, নাম কি? একজন আছে বাদল ভরকরা, একজন আছে শরৎ, আরো কত কি। আচ্ছা, আমার নামে যদি চিঠি আসে তারা কি আমাকে চিনতে পারবে? কেন পারবে না? চিঠিতে তোমার নাম থাকলে তো ঠিক তার তোমার নাম চিনে নেবে। কাল সকালে যখন আসবে তাদের একজনকে ডেকে আমাকে চিনিয়ে দিও না। আচ্ছা, দেবো দেবো। পিসে মশাই, আজ আর আমার এই জানলার কাছেও যেতে পারবো না, কবিরাজ বারণ করেছে। হ্যাঁ বাবা, সেখানে রোজ রোজ বসে থেকেই তো তোমার ব্যায়াম বেড়ে গেছে। না পিসে মশাই, না, আমার তেমন কথা আমি কিছুই জানি না, কিন্তু সেখানে থাকলে আমি বড় ভালো থাকবো। সেখানে বসে বসে তুমি এই শহরের যত রাজ্যের ছেলেগুলো সকলের সঙ্গেই ভাগ করে নিয়েছো। আমার দরজার কাছে লোকদেরও একটা মস্ত মেলা ফটো নিয়ে এতেও কি কখনো শরীর থেকে দেখো দেখি, আজ তোমার মুখখানা কিরকম ফ্যাকাশে হয়ে গেছে। পিসে মশাই, আমার এই ফকির হয়তো আজ আমাকে জানলার কাছে না দেখতে পেয়ে চলে গেছে। তোমার আবার ফকিরকে? সেই যে আমার কাছে এসে নানা দেশ বিদেশের কথা বলে দেয়, শুনতে আমার ভারী ভালো লাগে। কই, আমি তো কোনো ফকিরকে জানি না। এই ঠিক তার আসবার সময় হয়েছে, তোমার পায়ে পায়ে পড়ি, তুমি তাকে একবার বলে এসো না, সে যেন আমার ঘরে এসে বসে। এই যে ফকির, এসো আমার বিছানায় এসে বসো। এ কি, এ যে তুমি যে কি নাও তা তো ভেবে পাইনি। এবারে তুমি কোথায় গিয়েছিলে ফকির? গ্রন্থ দিতে? তোমার ভারী মজা, আমি যখন ভালো হব তুমি আমাকে চালা করে নেবে বলেছিলে, মনে আছে ফকির? খুব মনে আছে। বেড়াবার এমন সব মন্ত্র শিখিয়ে দেবো যে সমুদ্র পাহাড়ে অরণ্য কোথাও কিছু বাধা দিতে পারবে না। এ কি সব পাগলের মতো কথা হচ্ছে তোমাদের? বাবা অমল, পাহাড় পর্বত সমুদ্রকে ভয় করিনি, কিন্তু তোমার এই কৃষিটির সঙ্গে যদি আবার কবিরাজ এসে ঢোকেন তাহলে আমার মন্ত্রকে আর মানতে হবে। না না পিসে মশাই, তুমি কবিরাজকে কিছু বলো না, এখন আমি এখানেই শুয়ে থাকবো, কিচ্ছু করবো না।
হয়ে যায়। পঞ্চদ্বীপ কিরকম দ্বীপ আমাকে বলো না ফকির। সে ভারী আশ্চর্য জায়গা, সে পাখিদের দেশ, সেখানে মানুষ নেই, তারা কথা কয় না, চলে না, তারা গান গায়। আর ওরে বাহ, কি চমৎকার! সমুদ্রের ধারে? সমুদ্রের ধারে বই কি, রঙের পাহাড় আছে? এই পাহাড়ে তো তাদের বাসা। সন্ধ্যের সময় সেই পাহাড়ের উপর সূর্যাস্তের আলো এসে পড়ে, আর ঝাঁকে ঝাঁকে সবুজ রঙের পাখি তাদের বাসায় ফিরে আসতে থাকে। সেই আকাশের রঙে, পাহাড়ের রঙে সে এক কাণ্ড হয়ে ওঠে। পাহাড়ে ঝর্ণা আছে? ঝর্ণা থাকলে কি চলে, একেবারে ঘিরে গড়িয়ে ঢেলে দিচ্ছে। আর তার কি নৃত্য, গুলি গুলি ঠং টাং টং করে বাজতে বাজতে কেবল কল কল ঝড় ঝড় করতে করতে ঝর্ণাটি সমুদ্রের মধ্যে গিয়ে ঝাঁপ দিয়ে পড়েছে। এবং কবিরাজের বাবা সাধ্য নেই তাকে এক দণ্ড কোথাও আটকে রাখে। পাখিগুলো আমাকে নিতান্তই তুচ্ছ একটা মানুষ বলে যদি এক ঘরে করে না রাখতো, তাহলে ওই ঝর্ণার ধারে তাদের হাজার হাজার বাসার এক পাশে বাসা বেঁধে সমুদ্রের ঢেউ দেখে দেখে সমস্ত দিনটা কাটিয়ে দিত। আমি যদি পাখি হতুম তাহলে? তাহলে একটা ভারী মুশকিল হতো। শুনলাম তুমি নাকি দইয়ালাকে বলে রেখেছ, বড় হলে তুমি দই বিক্রি করবে। পাখিদের মধ্যে তোমার দইয়ের ব্যবসাটা তেমন বেশ জমত না, বোধ হয় ওতে তোমার কিছু লোকসান হতো। আর তো আমার চললো না, আমাকে শুধু তোমরা খেপিয়ে দেবে দেখছি। আমি চললুম। আচ্ছা ফকির, যার ডাকঘর তুমি সেই রাজাকে জানো? আমি যে তার কাছে রোজ ভিক্ষে দিতে যাই। সে তো বেশ, আমি ভালো হয়ে উঠলে আমিও তার কাছে ভিক্ষা নিতে যাব। পারবো না যেতে? বাবা, তোমার আর ভিক্ষার দরকার হবে না, তিনি তোমাকে যা দেবে তুমি দিয়ে দেবে। না না, না না, আমি তার দরজার সামনে পথের ধারে দাঁড়িয়ে জয় হোক বলে ভিক্ষা চাইবো। আমি ঘন্টুলি বাজিয়ে নাচবো, সে বেশ হবে না? সে খুব ভালো হবে। তোমাকে সঙ্গে করে নিয়ে গেলে আমারও পেট ভরে ভিক্ষা মিলবে। তুমি কি ভিক্ষা চাইবে? আমি বলবো, আমাকে তোমার ডাকঘর করা করে দাও। আমি অমনি লণ্ঠন হাতে ঘরে ঘরে তোমার চিঠি বিলি করে বেড়াবো। জানো ফকির, আমাকে একজন বলেছে আমি ভালো হয়ে উঠলে সে আমাকে ভিক্ষা করতে শেখাবে। আমি তার সঙ্গে যেখানে খুশি ভিক্ষা করে বেড়াবো। কে বললো দেখি? ছিলাম। কোন ছিল? তাকে যে আমি শোনাই কোথায় কি আছে, বেচারা দেখতে পায় না। তুমি যেসব দেশের কথা বলো আমি ওকে সব শুনিয়ে দিই। তুমি সেদিন আমাকে যে হালকা দেশের কথা বলেছিলে, যেখানে কোনো জিনিসের ভার নেই, যেখানে একটু লাভ দিলে অমনি পাহাড় ডিঙিয়ে চলে যাওয়া যায়, সেই হালকা দেশের কথা শুনেও ভারী খুশি হয়ে উঠেছি। আচ্ছা ফকির, সে দেশে কোন দিক দিয়ে যাওয়া যায়? ভিতরের দিক দিয়ে সে একটা রাস্তা আছে, সে হয়তো খুঁজে পাওয়া শক্ত। ও বেচারা যে অন্ধ, ও হয়তো দেখতেই পাবে না। ওকে কেবল ভিক্ষাই করে বেড়াতে হবে। তাই নিয়ে ও দুঃখ করছিল। আমি ওকে বললুম, ভিক্ষা করতে গিয়ে তুমি যে কত বেড়াতে পাও, সবাই তো সে পায় না। বাবা, ঘরে বসে থাকলেও বা এত কিসের দুঃখ? না না, দুঃখ নেই। প্রথমে যখন আমাকে ঘরের মধ্যে বসিয়ে রেখে দিয়েছিল, আমার মনে হয়েছিল যেন দিন ফুরোচ্ছে না। আমাদের রাজার ডাকঘর দেখে ওর দিশে রোজই ঝাঁক লাগা। এই ঘরের মধ্যে বসে ভালোই লাগে। একদিন আমার চিঠি এসে পৌঁছবে, সে কথা মনে করলেই আমি খুব খুশি হয়ে চুপ করে বসে থাকতে পারি। কিন্তু রাজার চিঠিতে কি যে লেখা থাকবে তা তো আমি জানি না। আবার জানলে তোমার নামটি তো লেখা থাকে, তাহলেই হলো। তোমরা দুজনে মিলে এ কি ফ্যাশন বাঁধিয়ে বসে আছো বলো দেখি? কেন কেন হচ্ছে কি? শুনেছি তোমরা নাকি রটিয়েছ রাজা তোমাদেরই চিঠি লিখবেন বলে ডাকঘর বসিয়েছেন।
আমরা জানি নে। তবে সামনে চলো না কেন? রাজা বাদশার নাম করে অমন জাতা কথা মুখে আনো কেন? তোমরা যে আমাকে শুধু মুশকিলে ফেলবে। ফকির, রাজা কি রাগ করবে? ভঙ্গি বললেই হলো, রাগ করবে? কেমন রাগ করে দেখি না। আমার মতো ফকির আর তোমার মতো ছেলের উপর রাগ করে সে কেমন রাজাগিরি করায় তা দেখা যাবে। দেখো ফকির, আজ সকালবেলা থেকে আমার চোখের উপর থেকে অন্ধকার হয়ে আসছে। মনে হচ্ছে সব যেন স্বপ্ন। একেবারে চুপ করে থাকতে ইচ্ছা করছে, কথা বলতে আর ইচ্ছা করছে না। রাজার চিঠি কি আসবে না? এখনই এই খবর যদি সব মিলিয়ে যায়, যদি আসবে, ঠিক আজই আসবে। কেমন দেখছে? কবিরাজ মশাই, আজ খুব ভালো বোধ হচ্ছে। মনে হচ্ছে যেন সব বেদনা চলে গেছে। ওই হাসিটা ভালো দেখছে না। এই যে বলছে খুব ভালো বোধ করছে, এই কিন্তু একটা খুব খারাপ লক্ষণ। আমাদের চক্রধর তো বলেছে। দোহাই কবিরাজ মশাই, চক্রধর কথা রেখে দিন। এখন বলুন ব্যাপারখানা কি? বোধ হচ্ছে আর ধরে রাখা যাবে না। আমি তো ঠিক করেই গেছিলাম, কিন্তু বোধ হচ্ছে বাইরে হাওয়া লেগেছে। না কবিরাজ মশাই, ওকে আমি খুব ভালো করেই চারিদিক থেকে আগলে সামনে রেখেছি। ওকে বাইরে যেতে দিইনি, দরজা তো প্রায় বন্ধই রাখি। হঠাৎ আজকে কেমন একটা হাওয়া দিয়েছে। আমি দেখে এলুম তোদের সদর দরজার ভিতরে হু হু করে হাওয়া বইছে। একেবারেই না, ও দরজার বেশ ভালো করে তালা চাবি দিয়ে বন্ধ করে দাও। না হয় দু তিন দিন তোমাদের এখানে কোনো লোক আনাগোনাই বন্ধ থাক না। যদি কেউ এসে পড়ে তো কি করতে আছে? ওই যে জানলাতে সূর্যাস্তের হাওয়াটা হচ্ছে, ওটাও বন্ধ করে দাও। ওদের ওদিকে বড় জ্বালিয়ে রেখে দেয়। অমল চোখ বুজে রয়েছে, বোধহয় ঘুমোচ্ছে। ওর মুখ দেখে মনে হয় যেন কবিরাজ মশাই যে আপনার নয় তাকে ঘরে এনে তাকে ভালোবাসে। এখন বুঝি আর তাকে রাখতে পারবো না। কি তোমার ঘরে যে মল আসছে, কি উৎপাত! আমি আসি ভাই। কিন্তু তুমি যাও, হ্যাঁ এখানে ভালো করে দরজা বন্ধ করে দাও। আমি বাড়ি গিয়ে একটা মিষ্টি পাঠিয়ে দিচ্ছি, সেইটি খাইয়ে দিয়ে যদি রাখবার হয় তো সেটাতেই চলে আসতে পারবে। কি রে ছোড়া? যাবো কি? তুমি ভাবছো আমি ঘুমোচ্ছি? আমি ঘুমোইনি, আমি সব শুনছি। আমি যেন অনেক দূরের কথাও শুনতে পাচ্ছি। আমার মনে হচ্ছে আমার মা, আমার বাবা যেন শিওরের কাছে কথা বলছেন। ওহে মাধব দত্ত, আজকাল তোমাদের বাড়িতে খুব বড় বড় লোকের সঙ্গে সম্বন্ধ। বলেন কি বলুন মশাই, এমন পরিহাস করবেন না। আমরা নিতান্তই সামান্য লোক। তোমাদের এই ছেলেটি যে রাজার চিঠির অপেক্ষা করছে যে। ও যে ছেলে মানুষ, ও পাগল। ওর কথা কি সত্যি আছে? না 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 না, এতে আর আশ্চর্য কি? তোমাদের মতো এমন যোগ্য ঘর রাজা পেয়েছে, সেজন্যই দেখছো না ঠিক কেমন তোমাদের জানলার সামনেই নতুন একটা ঘর বসেছে। ওরে ছোড়া, তোর নামে রাজার চিঠি এসেছে যে। সত্যি? এ কি সত্যি না হয়ে যায়? তোমার সঙ্গে রাজার বন্ধুত্ব। এই যে না, তোমার এই যে চিঠি, এই যে না। আমাকে ঠাট্টা করো না। ফকির, ফকির, তুমি বলো না, এই কি সত্যিকার চিঠি? হ্যাঁ বাবা, আমি ফকির, তোমাকে বলছি এই সত্যি আছে। কিন্তু আমি যে এতে কিছুই দেখতে পাচ্ছি না। আমাকে চোখে আজ সব সাদা হয়ে গেছে। মোড়ল মশাই, বলে দাও না এই চিঠিতে কি লেখা আছে? রাজা দাদা লিখছে না, আমি আজকালকের মধ্যে তোমাদের বাড়িতে যাচ্ছি, তোমাদের সঙ্গে দেখা করব। মুড়ি মুরগির ভোগ তৈরি করে রেখো। রাজভবন আমার আর একদণ্ডও ভালো লাগছে না। এই লিখছে, দেখো লিখছে, এরকম ভাবে লিখছে রাজা। মোড়ল মশাই, দোহাই আপনার, এসব কথা নিয়ে পরিহাস করবেন না। কিসের পরিহাস? সাধ্য আছে ওর? আরে ঠাকুরদা, তুমিও ফেটে গেলে নাকি? হ্যাঁ, আমি ভেবেছি, তাই আজ এই সাদা কাগজে অক্ষর দেখতে পাচ্ছি। রাজা লিখেছেন, তিনি স্বয়ং অমলকে দেখতে আসছেন। তিনি তার রাজা কবিরাজকেও সঙ্গে করে আনছেন।
ফকির, ওই যে ফকির, তার বাজনা শুনতে পাচ্ছ না? আর উনি আরেকটু না খেপলে তো শুনতে পাবেন না। হ্যাঁ, মোড়ল মশাই, আমি মনে করতুম তুমি আমার উপর রাগ করেছো। তুমি আমাকে ভালোবাসো না। তুমি যে সত্যি রাজার চিঠি আনবে এ আমি মনে করিনি। দাও, তোমাকে আমার পায়ে ধুয়ে দাও। না 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 না, এই ছেলের তো ভক্তি শ্রদ্ধা আছে, বুদ্ধি নেই বটে, কিন্তু মনটা। বলে চার প্রহর হয়ে গেছে বোধহয়। ওই যে হম 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 সন্ধ্যাতারা কি উঠছে? আমি কেন দেখতে পাচ্ছি রে? তোমরা কি জানলা বন্ধ করে রেখেছে? আমি খুলে দিচ্ছি। ও কি ও কি এ কি উৎপাত? কে তোমরা? মোড়ল মশাই, এ তো ডাকাত নয়। কে রে কে? আমি ৫৫ মোড়ল রে।